সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের সাথে আছি সুদামচন্দ্র, সহকারী শিক্ষক, পাহাড় উচ্চ বিদ্যালয়, রায়নগর, নওগাঁ। আজকে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ে চতুর্থ অধ্যায়ে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ুর অংশ থেকে বাংলাদেশের ভূপ্রকৃতির গঠন, জনসংখ্যা ও জনবসতি সম্পর্কে আলোচনা করব। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান নবম। 2001 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় 12.93 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.48 ভাগ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 876 জন। আদমশুমারি 2011 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 14.97 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37 ভাগ এবং প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ছিল 1015 জন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূপ্রকৃতির তেমন কোনো পার্থক্য না থাকায় মোটামুটি সব জায়গায় জনবসতি রয়েছে। তবে পার্বত্য এলাকায় সুন্দরবন অঞ্চলে জীবিকা সংস্থান কষ্টসাধ্য হওয়ায় এই দুই অঞ্চলে জনবসতি ঘনত্ব খুবই কম। জনবসতির ঘনত্ব কম হওয়ার কারণ হিসাবে উল্লেখ করা হয় অনুন্নত যোগাযোগ, আর 2 নম্বর হচ্ছে বনভূমি। এটা হচ্ছে জনবসতিহীন। তাহলে জনবসতিহীন বলতে যেখানে জনগণ বসবাসে অনাগ্রহ থাকে বা আগ্রহ থাকে না। কি জন্য থাকে না? অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর হচ্ছে বনভূমি থাকার কারণে সেখানে জনবসতি গড়ে উঠতে পারে না। এখন যেখানে জনবসতিপূর্ণ এলাকা হিসাবে বিবেচিত করা হয় সেগুলো অঞ্চলের মানুষ বেশ কিছু সুযোগ সুবিধা লাভ করে থাকে বা ভোগ করে থাকে। সমতল নদী অববাহিকা অঞ্চলে উর্বর পলিমাটি দ্বারা সৃষ্টি হয়ে থাকে। এই অঞ্চলে কৃষির আবাদ অনেকটা হচ্ছে সহজসাধ্য। এসব অঞ্চলে জনবসতি গড়ে উঠতে দেখা যায়। তাহলে কৃষি আবহাওয়া অনুকূল হলে সেখানে মানুষ জনবসতি গড়ে তোলে। এরপরে জলবায়ুর প্রভাবে জনবসতিপূর্ণ হয়ে ওঠে। চরম ভাবাপন্ন জলবায়ুর চেয়ে সমভাবাপন্ন জলবায়ু মানুষ বসবাস করতে বেশি আগ্রহ হয়, আর এই সমভাবাপন্ন জলবায়ুতে মানুষ জনবসতি গড়ে তোলে। উত্তরাঞ্চলের আবহাওয়া শীত গ্রীষ্মের তারতম্য বেশ কিছু উপলব্ধি করা যায়। আর একটা জিনিস আছে, লক্ষ্য করবে, শস্য উৎপাদন এলাকা। 3 নম্বর হচ্ছে খনিজ সম্পদ তথা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। 4 নাম্বার
শিল্প কারখানা, তাহলে তোমরা লক্ষ্য করবে যে শস্য উৎপাদন এলাকা, আচ্ছা খনিজ সম্পদ, তোমরা খেয়াল করবে যে খনিজ সম্পদ এলাকায় সেখানে প্রচুর কর্মচারী, বহু শ্রমিক সেখানে গিয়ে বসবাস করে এবং খনিজ সম্পদে সেখানে কাজের আহরণে সেখানে গিয়ে তারা জনবসতিপূর্ণ এলাকা গড়ে তোলে। শিল্প প্রধান এলাকা, তোমরা লক্ষ্য করবে শিল্প প্রধান এলাকায় যেখানে অনেকগুলো শিল্প কারখানা রয়েছে সেখানে শ্রমিকেরা তারা কাজের অন্বেষণে সেখানে গিয়ে তারা জনবসতি গড়ে তোলে। তাহলে তোমরা লক্ষ্য করবে যে হচ্ছে জনবসতিপূর্ণ এলাকা হিসাবে আমরা কি কি ধরবো? কৃষির অনুকূল আবহাওয়ার ক্ষেত্রে, তারপর জলবায়ুর প্রভাব, শস্য উৎপাদন, খনিজ সম্পদ, শিল্প কারখানা, এসব এলাকায় মানুষ জনবসতিপূর্ণ গড়ে তোলে। বাংলাদেশের ভূমি ব্যবহারে জনবসতির বিস্তারের প্রভাব। বাংলাদেশ একটি জনবহুল দেশ। জনসংখ্যা বৃদ্ধির ফলে জনবসতি বৃদ্ধি পাচ্ছে। প্রয়োজনের তুলনায় চাষযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। মানুষ যেখানে অধিক বসবাস করে সেখানে চাষযোগ্য জমির চাইতে তারা বাসস্থান গড়ে তোলে। এই বাসস্থান গড়ে তোলার ফলে সেখানে চাষযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। আবার লক্ষ্য করবে, দেখবে যে কৃষি জমির উপর উত্তরাধিকার সূত্রে জমি যখন বন্টন হয়ে যায় তখন দেখবে জমির পরিমাণ, মাথা পিছু জমির পরিমাণ সেখানে কমে যাবে। যেমন ধরো একটি পিতার 3টে সন্তান আছে, সেই 3টে সন্তান আছে, পিতার ধরো 15 বিঘা জমি আছে, সেই 15 বিঘা জমির মধ্যে 3টে সন্তানকে 5 বিঘা করে 3টে ভাগে ভাগ করে দেওয়া হয়। এখানে পিতার 15 বিঘা ছিল, এখন 3টে সন্তানের 3টা ভাগ হয়ে সেখানে মাথা পিছু 5 বিঘা করে। তাহলে দেখবে যে কি মাথা পিছু জমির পরিমাণ কমে যাচ্ছে। 30 বছর আগে যে পরিবারে জমির পরিমাণ ছিল 100 বিঘা, বর্তমানে সেটা দাঁড়িয়েছে 10 বিঘা। 1974 সালে মাথাপিছু জমির পরিমাণ ছিল 0.8 একর, বর্তমানে তা দাঁড়িয়েছে 0.25 একর। ভবিষ্যতে এর পরিমাণ আরও কমে যাবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের বাংলাদেশের জলবায়ু সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের জলবায়ু বলতে একটা বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার উপাদানগুলোর দৈনন্দিন অবস্থার দীর্ঘদিনের গড় অবস্থাকে বোঝায়। বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। মৌসুমী বায়ুর প্রভাবে এখানে এত অধিক যে সামগ্রিকভাবে এই জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। দক্ষিণ এশিয়ার সামগ্রিক জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বাংলাদেশে বছরে ভিন্ন বৈশিষ্ট্যের 6টি ঋতু দেখা যায়। এই 6টা ঋতুর মধ্যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যের ভিত্তিতে 6টি ঋতুকে প্রধান 3টি ঋতু হিসেবে দেখানো হয়েছে। একটা হচ্ছে শীতকাল, শীতকাল 2 নাম্বার হচ্ছে গ্রীষ্মকাল, আর 3 নাম্বার হচ্ছে বর্ষাকাল। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের শীতকাল সম্পর্কে ধারণা দেব। প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে শীতকাল। এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে
অবস্থান করে। আর এই দক্ষিণ গোলার্ধে অবস্থান করায় সূর্য রশ্মি তির্যকভাবে পড়ে, এই জন্য তাপমাত্রা কমে যায়। শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি আর সর্বনিম্ন হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে হচ্ছে তাপমাত্রা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসে বাংলাদেশের শীতলতম মাস, আর জানুয়ারি মাসে গড় তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াস। তাহলে জানুয়ারি মাসটা হচ্ছে কি, জানুয়ারি মাস সবচাইতে শীতলতম মাস। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের গ্রীষ্মকাল সম্পর্কে আলোচনা করব। মার্চ থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশে গ্রীষ্মকাল। এটি দেশে উষ্ণতম ঋতু। এই ঋতুতে সর্বোচ্চ তাপমাত্রা 38 আর সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গ্রীষ্মকালে তাপমাত্রা সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস আর তাপমাত্রা সর্বনিম্ন হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। এই গড় হিসাবে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল মাস। তাহলে এপ্রিল মাস হচ্ছে এখানে এপ্রিল মাস উষ্ণতম মাস। গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখায় নিকটবর্তী হয়, বায়ুর চাপের পরিবর্তন হয় এবং বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হতে থাকে। একই সময়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়। এর ফলে এক ধরনের ঝড়ের সৃষ্টি হয়। এই ঝড়কে কালবৈশাখী ঝড় বলা হয়ে থাকে। এখন আসো বর্ষাকাল। বাংলাদেশে জুন হতে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। জুন মাসের শেষের দিকে মৌসুমী বায়ুর আগমনের সাথে সাথে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়। তাহলে মৌসুমী বায়ুর আগমনের সাথে সাথে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়ে থাকে। এই সময় সূর্য লম্বভাবে কিরণ দেয়, অতিরিক্ত তাপ অনুভূতি হওয়ার কথা, কিন্তু এ ঋতুতে অধিক বৃষ্টিপাত হয় বলে তাপমাত্রা সেরূপভাবে বোঝা যায় না। এই সময়ে অর্থাৎ বর্ষাকালে গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। বর্ষাকালের মধ্যে জুন ও সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি গরম অনুভূত হয়। বাংলাদেশে মোট বৃষ্টিপাতের 5 ভাগের প্রায় 4 ভাগই বর্ষাকালে হয়ে থাকে। বাংলাদেশে বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে কোন বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়? বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে। আমি আগে বলেছি যে কি, বাংলাদেশে যখন মৌসুমী বায়ুটা হচ্ছে প্রভাবিত হয়ে থাকে তখনই সেটা বর্ষাকাল শুরু হয়। তাহলে মৌসুমী বায়ুর প্রভাবেই বর্ষাকাল অর্থাৎ বৃষ্টিপাত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ আমার ক্লাসের সাথে ছিলে, নিশ্চয়ই ভালো করে ক্লাসটা দেখেছো, বুঝেছো। বাড়িতে বসে ক্লাসটা বেশি করে দেখবে এবং
পৃষ্ঠা নাম্বার বইয়ের তোমরা 61 থেকে 64 অর্ধেক পর্যন্ত তোমরা দেখবে, সেখান থেকে তোমরা জানতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।